এর আগে একটু নগদান বইয়ের ছোট্ট করে একটু প্রকারভেদ সংশোধন করে দিই আপনাদেরকে। স্যার, নগদান বই কয় প্রকার বলতে পারবেন? 2 প্রকার। প্রকার কে বললো? প্রকার। একটা সনাতন পদ্ধতি, একটা আধুনিক পদ্ধতি। 2 প্রকার না, আসলে আমরা এখনো প্রকারভেদ জানি না। নগদান বই কয় প্রকার? উত্তর, সনাতন পদ্ধতিতে নগদান বই 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। ঘরোয়া নগদান বই, দুঘরা নগদান বই, 3 গড়া 4 গড়া। নগদান বই, খুচরা নগদান বই। 4 ঘরা না, খুচরা। বুঝছি? নগদান বই কয় প্রকার? 4 প্রকার। 2 প্রকার। আচ্ছা, 2 নগদান বই কয় প্রকার, প্রকার? সনাতন নগদান বই কয় প্রকার? 4 প্রকার। 4 দুই প্রকার প্রকার। বলিয়েন না। সনাতন নগদান বই কয় প্রকার? 4 প্রকার। 4 4 প্রকার। প্রকার। 1 ঘরে, 2 ঘরে, 3 ঘরে, খুচরা। এখানে আরেকটা প্রশ্ন উত্তর দিয়ে রাখি। আচ্ছা, নগদান বইটা কি জিনিস বলতে পারবেন? হোয়াট ইজ নগদান বই? নগদ টাকা লিপিবদ্ধ নগদ করা। টাকাও ব্যাংকে যে কি জিনিস, কি নগদ জিনিস, কি প্রাপ্তি জিনিস? যাবে না, পরিচয়। নগদ প্রদান এক যাবে কথায় পরিচয় কি? স্যার, আছে। নগদান বইয়ের এক কথায় পরিচয় বিশেষ জাবেদা। কি জিনিস? বিশেষ জাবেদা। বিশেষ জাবেদা। যার সাথে বই দেখবেন সেটাই বিশেষ জাবেদা। যার সাথে কি দেখবেন? বই বই। দেখবো। বই দেখবেন সেটা কোন জাবেদা? বিশেষ জাবেদা। বিশেষ জাবেদা। যার সাথে হিসাব দেখবেন সেটা খতিয়ান। যার সাথে হিসাব দেখবেন সেটা কি? খতিয়ান। 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 ওকে, তাহলে নগদান বই এক প্রকার বিশেষ জাবেদা। বিশেষ বিশেষ জাবেদা। জাবেদা, কিন্তু নগদান বইয়ের আচরণ খতিয়ানের মতো। কার মতো? খতিয়ানের মতো। এই জন্য নগদান বইকে বলা হয় জাবেদা ও খতিয়ানের মিশ্রণ, বা জাবেদা ও খতিয়ান উভয়। আচ্ছা আচ্ছা, এবার আলোচনা আসি। তাহলে নগদান বই মূলত জাবেদা, খতিয়ান না। নগদান বই মূলত জাবেদা, বাট আচরণ খতিয়ানের মতো। এই জন্য এটাকে জাবেদা ও খতিয়ান উভয় বলা হয়। আচ্ছা, এবার আসুন। এটা আধুনিক পদ্ধতিতে নগদান বই 2 প্রকার। কয় প্রকার? 2 2 প্রকার। প্রকার। একটার নাম নগদ প্রাপ্তি যাবে প্রাপ্তি জাবেদা, প্রাপ্তি জাবেদা, আরেকটার নাম নগদ প্রদান যাবে প্রধান জাবেদা। প্রদান জাবেদা। জাবেদা। বুঝছি? প্রধান। মানে প্রাপ্তি জাবেদা, প্রদান জাবেদা নিয়ে পরে কথা বলবো। আসেন, তো এখন এই যে এখানে একটা শব্দ আছে, নাম কি? 1 গড়া ঘরা। ঘরা ঘরা। 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 হোয়াট ইজ ঘরা? ঘরা মানে টাকার ঘর। ঘরা মানে টাকার টাকার ঘর, ঘর। তাহলে 1 ঘর নগদান বই মানে এখানে টাকার ঘর কয়টা? একটা। একটা। একটা 2 ঘর নগদান বই মানে দুইটা। 2। 3 ঘর নগদান বই মানে তিনটা তিনটা, টাকার। 3টা। 1 ঘর নগদান বই টাকার ঘরটা হচ্ছে নগদ। 2 ঘর নগদান বই টাকার ঘর দুইটা, একটা নগদ আর একটা ব্যাংক। একটা নগদ আর একটা ব্যাংক। 3 ঘর নগদান বই টাকার ঘর তিনটা, একটা নগদ, একটা ব্যাংক আর একটা বাট্টা। তো যেহেতু আরেকটা এখানে কি নগদান বইতে দুইটা পাশ থাকে, স্যার? একটা ডেবিট পক্ষ আর একটা একটা ডেবিট পক্ষ আর একটা ক্রেডিট পক্ষ। তাহলে ডেবিট দিকে টাকার ঘর তিনটা, ক্রেডিট দিকেও টাকার ঘর তিনটা। বলেন, বলেন। আচ্ছা, 3 গড়াতে কয়টা? 3টা। এগুলো কি কি? 1 ঘরাতে একটা, 2 ঘরাতে দুইটা, 3 ঘরাতে তিনটা। তিনটা হচ্ছে একটা নগদ আর একটা ব্যাংক আর একটা বাট্টা। আচ্ছা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর বাট্টার ক্ষেত্রে ডেবিট দিকে যে বাট্টা বসে সেটা প্রদত্ত বাট্টা, আর নগদ এবং ক্রেডিট দিকে যে বাট্টা সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। সবাইকে এতটুকু বুঝছি? হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের পরীক্ষা আসবে কি কি? আমাদের পরীক্ষা মূলত আসবে 2 ঘর নগদান বই, 3 ঘর নগদান বই, খুচরা নগদান বই, নগদ প্রাপ্তি যাবে না, নগদ প্রদান যাবে না। এই 5টা জিনিস। 1 ঘর নগদান বইয়ের কোনো অস্তিত্ব বর্তমান হিসাব বিজ্ঞানে নেই। এটা এমন না যে সিলেবাসে নেই, এটা হিসাব বিজ্ঞানেও নেই, বর্তমান হিসাব বিজ্ঞানে। বুঝছি? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো চলো আমরা এবার একটু 2 ঘর আর 3 ঘর নিয়ে কথা বলি। দেখেন, আমি 3 ঘর করাবো, আমি 2 ঘর 3 ঘরের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু 3 ঘরাতে আমরা যে বাট্টার ঘর করবো এটা বাদ দিলে এটা 2 ঘর নগদান বই। পরীক্ষায় 2 ভাবে প্রশ্ন আসতে পারে। আপনাকে বলে দিবে একটা 3 ঘর নগদান বই প্রস্তুত করো, অথবা আপনাকে বলবে উপযুক্ত কলাম বিশিষ্ট বা উপযুক্ত ঘর বিশিষ্ট একটা নগদান বই তৈরি করো। তখন আপনি উদ্দীপকে দেখবেন নগদ বাট্টা আছে কিনা। যদি নগদ বাট্টা থাকে আপনি 3 ঘর নগদান বইয়ের ঘর করবেন, যদি নগদ বাট্টা না থাকে আপনি 2 ঘর নগদান বইয়ের ঘর করবেন। ক্লিয়ার? জি স্যার। জি। জি স্যার। তাহলে উপযুক্ত ঘর বিশিষ্ট বললে সেক্ষেত্রে দেখতে হবে বাট্টা আছে কিনা, নগদ বাট্টা আছে কিনা। নগদ বাট্টা থাকলে 3 ঘরা, নগদ বাট্টা না থাকলে 2 ঘরা। এখন আছেন, বাট্টার ব্যাপারটা একটু ক্লিয়ার করি। বাট্টা কয় প্রকারে? 2 প্রকার। 2 প্রকার।
কমন একটা সমস্যা হচ্ছে কখন বুঝবো কোনটা কারবারি বার্তা কোনটা নগদ বার্তা। আপনি যখন দেখবেন পণ্য ক্রয় বিক্রয় করতেছি, সেটা বাকিতে কেনেন নগদে কেনেন যেভাবে ইচ্ছা কেনেন, আপনি যখন পণ্য ক্রয় বিক্রয় করেন তখন যে বার্তার কথা উল্লেখ থাকে সেটা কারবারি বার্তা। কোন বার্তা? কারবারি বার্তা। কারবারি বার্তা। আপনি যখন কাউকে নগদ টাকা দেন অথবা কারো থেকে নগদ টাকা পান, বিশেষ করে দেনাদার আর পাওনাদারকে নগদ টাকা আদান প্রদানের সময় যেই বার্তা প্রদান করা হয় বা যে বার্তা পাওয়া যায় সেটাই হচ্ছে নগদ বার্তা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমার মাথায় ঢুকছে? স্যার নগদ বার্তাটা একবার বলেন। নগদ টাকা কাউকে দেওয়ার সময় অথবা কারো থেকে পাওয়ার সময় যে বার্তা গণনা করা হয় সেটাই নগদ বার্তা। ঠিক আছে? তাহলে স্যার ওই যে ওখানে কতগুলো লেখা থাকে না, মানে এত তারিখে দেওয়ার পরে এত টাকা, ওইটা ওইটা কি কারবারি বার্তা নাকি নগদ বার্তা? বুঝিনি, আবার বলেন কি এত তারিখে বুঝিনি কথাটা। মানে একটা কোয়েশ্চেন ছিল যে মিস্টার ককে মানে 2-10-30, তো ও এখন ও, দেখেন বুঝছি বুঝছি, এটা শর্ত থাকে 2/10 30, এটা আজীবন নগদ বার্তা। এই শর্তটার নাম হচ্ছে নগদ বার্তার শর্ত। মানে 10 দিনের মধ্যে যদি তুমি আমার টাকা পরিশোধ করতে পারো তোমাকে আমি 2% ছাড় দিব, অন্যথায় তুমি আমাকে 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। ব্যাপারটা এরকম। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপরে স্যার একটা কোথায় কোশ্চেন আছেন? ছিল। বলে ফেলেন বলে ফেলেন। স্যার নগদান বই কত প্রকার যদি বলে তাহলে আমরা কি 4 প্রকার দিব? 4 প্রকার দিবেন। আর যদি আধুনিক উল্লেখ তাহলে করে তাহলে 2 প্রকার দিবেন, কারণ নগদান বই নামটাই সনাতন, বই ও মানেই সনাতন আচ্ছা, পদ্ধতি। ঠিক আছে? ঠিক আছে স্যার। যখন আধুনিক উল্লেখ করে দিবে তখন আমরা কি করব, বলবো যে এটা 2 প্রকার। আচ্ছা স্যার, একটু আপনাদের কার কোন প্রশ্ন আছে? না। না তাহলে আরেকটু বলে তারপর আমরা ম্যাথে যাচ্ছি। এগুলো মানে আমি তো অনেক থিওরি পড়াই, তো যেহেতু এত থিওরি পড়ানো এখন টাইম নেই, যে আমি বেসিক কথাগুলো বলে যাচ্ছি তাড়াতাড়ি। তাহলে নগদান বই নামই হচ্ছে নগদ। নগদ কয় প্রকার বলতে পারবেন? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। কেমনে কেমনে? হচ্ছে নগদ টাকা। নগদ আর একটা ব্যাংকে নগদ। তার মানে ব্যাংকের টাকাটা এক ধরনের কি টাকা? নগদ টাকা। নগদ টাকা। তাহলে ব্যাংক জমা যেটাকে আপনারা বলেন এটা মূলত আসলে একটা নগদ টাকা। তাহলে নগদ দান করতে কারা কারা আসবে? উত্তর হচ্ছে সকল নগদ লেনদেন আসবে। নগদ লেনদেন আবার কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে হাতে নগদ আর এটা হচ্ছে ব্যাংকে নগদ। তাহলে নগদ বইতে হাতে নগদ এবং ব্যাংকে নগদ সংক্রান্ত সকল নগদ লেনদেন আসবে। আরেকটা হচ্ছে 3 ধরনের নগদ বই ক্ষেত্রে বার্তা আসবে। কোন বার্তা? নগদ বার্তা। এই ছাড়া অন্য কোনো লেনদেন নগদ বইতে আসতে পারবে না। জি মাঝে মাঝে স্যার। প্রশ্ন করে ক নম্বরে নগদ বইতে আসবে না এরূপ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তাহলে বলে তো নগদ প্রাপ্তি যাবে থেকে আসবে, সরি কি জানি অবচয় কি আসবে, না আমাদের কোন আসবে? না। না বুঝছি। আছে তো না। জি স্যার। তাহলে অনগদ লেনদেন নগদান বইতে আসবে না। অনগদ লেনদেন নগদান বইতে আসবে না। আসবে না, কিন্তু বার্তা নগদান বইতে আসবে। বার্তা কিন্তু অনগদ লেনদেন তাও আসবে। ওকে স্যার, চলুন এবার আমরা নগদান বইয়ের খুচরা নগদান বইয়ের প্রকারটা একটু বলে ফেলি। খুচরা নগদান বই কয় প্রকার বলতে পারবেন? প্রকার দুই কয় প্রকার প্রকার? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে যে অগ্রদত্ত পদ্ধতি, আর এটা হচ্ছে যে সাধারণ মাইকে এখন খাবেন না খুচরা পরে খুচরা খাবেন? নগদান। বহু করা নগদান। বহু করা খুচরা নগদান। সাধারণ আর বহু ঘটা। অগ্রদত্ত পদ্ধতি। সাধারণ আর বহু ঘটা বিশেষাত্মক। তিনটে। একটা হচ্ছে সাধারণ খুচরা নগদান বই, আরেকটা হচ্ছে বহুগড়া খুচরা নগদান বই। অগ্রদত্ত খুচরা নগদান বই নামে কোন খুচরা নগদান বই হয় না। না এই অঙ্কগুলা করার সময় আমরা 2 পদ্ধতিতে প্রধান কেশিয়ার থেকে টাকা পাই। টাকা পাই 2 পদ্ধতিতে। একটা পদ্ধতির নাম সাধারণ পদ্ধতি, প্রতিদিন টাকা পাবো প্রতিদিন খরচ করব। আরেকটা পদ্ধতির নাম অগ্রদত্ত পদ্ধতি, মাসের শুরুতে টাকা পাবো পুরো মাসে খরচ করব। দেখেন এটার নাম অগ্রদত্ত পদ্ধতি। তাহলে অগ্রদত্ত খুচরা নগদান বই নামে কিছু হয় না। খুচরা নগদান বই কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। কি কি হয়? 2 প্রকার। সাধারণ 2, বহুগড়া। বহু করা এগুলা কষ্টের ক্ষেত্রে প্রধান কেশিয়ার থেকে টাকা পাওয়ার পদ্ধতি কয়টা? 2টা। একটা সাধারণ পদ্ধতি, আরেকটা অগ্রদত্ত। অগ্রদত্ত। অগ্রদত্ত পদ্ধতি। জি স্যার। এই স্যার, চলুন এবার আমরা 3 ধরনের বইয়ের প্রশ্ন দেখি। তো আগে একটা 3 ধরনের বইয়ের ঘর করে ফেলি।
তিন ঘর নগদান বইয়ের ক্ষেত্রে আপনি মূলত আটকাবেন দুই জায়গায়। কয় জায়গায়? দুই জায়গায়। কারণ এই দুই জায়গাটা একটু দেখি। এই উদ্দীপকটার দিকে তাকান। উদ্দীপকে, প্রত্যেকটা উদ্দীপকে আপনার জন্য সবচেয়ে বেশি সমস্যা হবে 1 নম্বর লাইন আর লাস্টের লাইন। এই দুটো লাইন যদি আপনি পারেন, পুরো নগদান বই ইনশাল্লাহ আপনার আর কোনো ভুল হবে না। আপনার ভুল হবে প্রথম শেষ লাইন। আচ্ছা, আমরা প্রথম লাইনটা দেখি। এই যে দেখেন, এই দুটো জায়গা একটার সাথে আমাদের ভুল আরেকটা আছে, দুই রিলেট। জায়গা লাগাইছি, পাইছি। জি জি স্যার। আগে 31 তারিখের কথা বলে লাভ নেই, এটা লাস্টে বলবো। 31 তারিখের এই কথাটা লাস্টে বলবো। এবং 31 তারিখের লেনদেনটা আপনার কাছে একটা অপরিচিত লেনদেন হবে, কেমন জানি এটা কথাবার্তা বলবে। এই নগদান বইয়ের সৃজনশীলে খুব কমন প্রশ্ন হচ্ছে ক নাম্বার, নগদান বইটা আসবে না এরূপ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। এক। আরেকটা কমন লেনদেন হচ্ছে আপনাকে বলবে কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয় করো। কোন এন্ট্রি? কন্ট্রা এন্ট্রি, বলেন তো কন্ট্রা এন্ট্রি কি? যে হিসাবে ব্যাংকও থাকবে নগদও থাকবে। এই হিসাবে না, যে লেনদেনে। বিস্তারিত কন্ট্রা দাখিলা, এন্ট্রি মানে দাখিলা। তার এখানে দুইটা পক্ষ, যে হিসাবে বা যে লেনদেনে নগদ ব্যাংক থাকে তাকে কন্ট্রা এন্ট্রি বলে না। কন্ট্রা এন্ট্রির শর্ত হচ্ছে ডেবিট দিকে বা ক্রেডিট দিকে, একদিকে নগদ আর একদিকে ব্যাংক। কারণ আপনাকে বললো নগদে ও চেকে পণ্য বিক্রয়, তাহলে কি এটা কন্ট্রা এন্ট্রি হবে? উত্তর হচ্ছে না। কেন? নগদে পণ্য বিক্রি করলে নগদান হিসাব ডেবিট, চেকে পণ্য বিক্রি করলে ব্যাংক হিসাব ডেবিট, তাহলে নগদ ডেবিট, ব্যাংক ডেবিট, বিক্রয় ক্রেডিট, তাহলে এটা তো কন্ট্রা এন্ট্রি না। কারণ এখানে নগদ ব্যাংক আছে, কিন্তু এটা কি পরস্পর বিপরীত পাশে না এক পাশে? একই পাশে। এক পাশে। এক পাশে হলে কি কন্ট্রা এন্ট্রি হবে? না। আমাদের কন্ট্রা এন্ট্রির শর্ত কি? একটা লেনদেন খুঁজে বের করব যে লেনদেনের এক পাশে নগদ, অন্য পাশে ব্যাংক থাকবে। যদি ডেবিট দিকে নগদ থাকে, ক্রেডিট দিকে ব্যাংক থাকবে। যদি ডেবিট দিকে ব্যাংক থাকে, ক্রেডিট দিকে নগদ থাকবে। থাকবে। সে জি জি স্যার। স্যার। স্যার, তাহলে কন্ট্রা এন্ট্রি যদি আপনারা বুঝে থাকেন, দেখে বলেন তো এখানে কোন কোন লেনদেনটা কন্ট্রা এন্ট্রি বলেন। বলেন এখানে কোন কোন 20 নাম্বার 30 নম্বরের কোন অংশটা? প্রথমটা 6,500 টাকা যেটা। এটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। আর কন্ট্রা এন্ট্রি আমাদের জীবনে কন্ট্রা এন্ট্রি কয়টা? দুইটা। এক, যে কোনো ভাবে ব্যাংকে টাকা জমা দেয়া। দুই, যে কোনো ভাবে অফিসের জন্য ব্যাংক থেকে টাকা তুলে আনা, অফিসের জন্য। আচ্ছা, ব্যাংক থেকে উত্তোলন, কিছু না বললে বুঝতে হবে এটা ব্যবসায়ের প্রয়োজন উত্তোলন। তাহলে কন্ট্রা এন্ট্রি পরিমাণ কয়টি? দুইটি। এক, ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো, অথবা ব্যাংকে চলতি হিসাব খোলা হলো। এবং অনেক সময় বলে ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো, যে কথা ব্যাংকের নগদ টাকা জমা দেওয়া হলো একই কথা। দুই, ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন। এই দুইটা লেনদেনই কন্ট্রা এন্ট্রি। বুঝছি? জি স্যার। আচ্ছা, তাহলে এই সৃজনশীলে যদি বলে কন্ট্রা এন্ট্রি পরিমাণ নির্ণয় করো, আপনি 20 তারিখের লেনদেনটা 6,500 টাকাটা লিখে দিবেন, শেষ। এটাই অ্যান্সার। অনেকে এটা ভুল করে, অনেকে 31 তারিখের লেনদেনটাকেও কন্ট্রা এন্ট্রি বলে। তারা কি ভুল? না, তারা ভুল না, কিন্তু ক নাম্বারে 31 তারিখের লেনদেনটা দিলে অঙ্কটা ভুল হবে। তার মানে বুঝি নেই। মানে 31 তারিখে আমি যে লেনদেনটা মার্ক করে রাখছি এটা এক ধরনের কন্ট্রা এন্ট্রি, কিন্তু এটা স্বাভাবিক কোনো কন্ট্রা এন্ট্রি না, এটা হচ্ছে জোরপূর্বক কন্ট্রা এন্ট্রি। এটাকে আমরা জোর করে কন্ট্রা এন্ট্রি বানাবো। এটা টাকার পরিমাণ 10,000 না, এটা টাকার পরিমাণ চেঞ্জ হতে পারে। আমরা জানি না টাকাটা আসলে কত, ব্যাংকে কত জমা দিবে এখানে কিন্তু বলে নেই। এই জন্য এইটাকে কখনো কন্ট্রা এন্ট্রি পরিমাণ নির্ণয় করো এই প্রশ্নে আনা যাবে না। না। মনে থাকবে? জি স্যার। তাহলে পরীক্ষার হলে কন্ট্রা এন্ট্রি পরিমাণ নির্ণয় করো বললে আপনার সাথে আপনার বন্ধুর বান্ধবীর পাশের জনের একটা বিতর্ক সৃষ্টি হবে পরীক্ষার হলে। এই আমি এটা পড়ছি, এটা তো কন্ট্রা এন্ট্রি, ঠিক আছে তো। বাবারে, এই লাস্টের লেনদেনটাকে ক নাম্বারে আনবেন না। বুঝতে পারছি? স্যার বুঝছি? জি স্যার। আরো একটু কোনো প্রশ্ন আছে কন্ট্রা এন্ট্রি নিয়ে? নাই? ঠিক আছে, শুধু না থেকে চলেন আমরা এবার 1 তারিখের লেনদেনে ফিরেছি। 1 তারিখের লেনদেনটা থাকতে পারে সাধারণত 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে। আপনাকে বলবে জনাব সাহেব নগদ 35,000 টাকা ও ব্যাংক জমা 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। এই যে ব্যবসা শুরু করলেন, ক
কথাটা যদি বলে আপনি লিখবেন মূলধন হিসাব। কোন হিসাব? মূলধন হিসাব। কারণ আপনি ব্যবসা শুরু করলে নিশ্চয়ই সাহেব সাহেব আপনাকে টাকাটা দিছে, মানে প্রতিষ্ঠানে সাহেব সাহেব টাকা দিছে। কি টাকা দিছে? নগদ, তাহলে নগদ হিসাব ডেবিট। কি টাকা দিছে? ব্যাংক, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কিন্তু এই লেনদেনটার দিকে তাকান তো, এখানে কি কোথাও বলছে ব্যবসায় শুরু করলেন? না স্যার। কি বলছে এখানে? নগদ উদ্বুদ্ধ নগদ উদ্বৃত্ত, নগদ। উদ্বৃত্ত। তার মানে এই ব্যবসাটা পুরাতন ব্যবসা। কোন ব্যবসা? পুরাতন। আমাকে যে টাকাগুলো দিয়ে আছে এগুলো এক ধরনের ব্যালেন্স, এগুলো এক ধরনের ব্যালেন্স। নগদ উদ্বৃত্ত মানে এটা নগদের ব্যালেন্স, ব্যাংক জমাতিরিক্ত মানে এটা ব্যাংকের ব্যালেন্স। তাহলে ব্যবসা শুরু করা হলো বললে মূলধন, আর যদি উদ্বৃত্ত বলে দেয় তখন হবে ব্যালেন্স। ক্লিয়ার? আচ্ছা, এবার ব্যালেন্স আবার দুই ধরনের। আপনাকে অনেক সময় বলবে নগদ উদ্বৃত্ত ও ব্যাংক উদ্বৃত্ত, তখন আপনি কি করবেন? নগদান বইয়ের ডেবিট দিকে যাবেন, ডেবিট দিকে গিয়ে নাম লিখবেন ব্যালেন্স বিডি, নগদের ঘরে 35,000, ব্যাংকের ঘরে 5,000। কিন্তু এখানে একটু অন্যভাবে দিছে, এখানে বলছে নগদ উদ্বৃত্ত। ওকে ফাইন, এটা ব্যালেন্স বিডি ডেবিট দিকে বসবে, নগদের ঘরে 35,000। বাট পরের অংশ কি বলছে? ব্যাংক জমাতিরিক্ত 5,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত। আচ্ছা, ব্যাংক জমাতিরিক্ত কি ডেবিট দিকে বসার সুযোগ আছে? না, সম্পূর্ণ দায়, ক্রেডিট পাশে দায়, এটা সম্পূর্ণ দায়। তাহলে দায় কোন দিকে বসে? ক্রেডিট দিকে। এটা ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি নামে বসবে। ক্লিয়ার? জি। স্যার এটা ক্লিয়ার? জি স্যার। আসেন তো একটু দেখি। এই যে দেখেন, মানে আপনারা যারা নগদান বই পারেন না বা আগে করেন নাই কোনো কারণে, আসেন অনেকে হয়তো নগদান বইকে অ্যাভয়েড করছেন, তারা খেয়াল করেন একটু। এটা নগদান বইয়ের ঘর। নগদান বইয়ের প্রথমে একটা কি থাকে? তারিখ। তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, তিনটা টাকার ঘর, নগদ, ব্যাংক, বাট্টা। আরো বাট্টা। বাট্টা, ওটার নাম প্রাপ্ত বাট্টা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ডেবিট দিকে ঘর হচ্ছে টোটাল 7টা, 1 2 3 4 5 6 7। ক্রেডিট দিকেও 7টা, 7 দুগুণে টোটাল 14টা ঘর। টাকার ঘর 3টা, একটা দুইটা তিনটা, এই জন্য এটার নাম তিন ঘর নগদান বই। এখানে কর্নারে ডেবিট লিখতে হবে, ওখানে কর্নারে ক্রেডিট লিখতে হবে। আচ্ছা, এই নামটা নিয়ে একটু বলি। এবার আমি দেখলাম কেন জানি এবছরের টেস্ট পেপার গুলাতে এটা কাহিনী করছে, সব টেস্ট পেপার না, সম্ভবত লেকচারে এখানে রসিদ নংয়ের জায়গায়ও কেউ কেউ ভাউচার নং লিখছে। কি লিখছে? ভাউচার তাদেরটা কি ভুল কিনা? না, তাদেরটা ভুল না, তবে আপনি রসিদ নং লিখবেন। রসিদ নং যে কথা, ভাউচার নং একই কথা। স্যার এটা কোনো কথা হইলো? জি না, এটা কোনো কথা না। রসিদ নং কথাটার মানে আসলে অরিজিনালি ক্রেডিট ভাউচার। কোন ভাউচার? ক্রেডিট ভাউচার। তাহলে রসিদ নং এর সিনোনিম কি? ক্রেডিট ভাউচার। আয়ের ক্ষেত্রে ক্রেডিট ভাউচার হয়, নগদান বইয়ের ডেবিট দিকে আয় গুলাই বসে সাধারণত, প্রাপ্তিগুলা। এই জন্য ডেবিট দিকে আসলে ক্রেডিট ভাউচার বসে। আর নগদান বইয়ের ক্রেডিট দিকে আমরা যে ভাউচার নং লিখি এটা মূলত ডেবিট ভাউচার। কোন ভাউচার? ডেবিট ভাউচার। তাহলে ডেবিট দিকে হচ্ছে ক্রেডিট ভাউচার, আর ক্রেডিট দিকে হচ্ছে ডেবিট ভাউচার। ডেবিট ভাউচার। বুঝছি? মাথায় ঢুকছে? জি স্যার। আর খপি মানে তো খতিয়ান সেটা আপনারা পারেন। এবার দেখেন বলছেন নগদ উদ্বৃত্ত, তাহলে আমরা কি করলাম? নগদান বইয়ের ডেবিট দিকে আসলাম, মার্চ 1 ব্যালেন্স বিডি, টাকা নগদের ঘরে। এরপরে বলছে 1 তারিখে আবার ব্যাংক জমাতিরিক্ত। যদি ব্যাংক উদ্বৃত্ত বলতো আমরা এখানে লিখে ফেলতাম, যেহেতু ব্যাংক উদ্বৃত্ত বলে না, ব্যাংক জমাতিরিক্ত বলছে, এই জন্য আমরা ক্রেডিট দিকে গেলাম, ব্যালেন্স বিডি, টাকা ব্যাংকের ঘরে। 1 তারিখের লেনদেনটা আপনারা বুঝছেন কিনা দেখেন তো। জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? না থাকলে বলতে পারেন, কোনো প্রশ্ন থাকলে বলে ফেলতে পারেন একসাথে। আমরা একটা একটা লাইন করে যাব, কোনো প্রবলেম না থাকলে ক্লাস শেষ। 1 তারিখের লেনদেন নিয়ে প্রশ্নটা আর একটু কারো দেন আবার। সরি বলেন। স্যার প্রশ্নটা একটু আবার দেন। সাজেশন শিটটা নাই স্যার? না স্যার। সাজেশন শিটটা তো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি স্যার। এতদিনেও সাজেশন শিটটা কালেক্ট করলেন, এটা কোনো কথা হইলো? প্রশ্ন দিতে গেলে আচ্ছা, আপনাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সব জায়গায় তো প্রশ্ন দিয়ে রাখলাম। আচ্ছা, এই যে দেখেন মার্চের 1 তারিখ, দেখেন তো কোনো প্রশ্ন আছে কিনা আর।
তাহলে নগদ উদ্ধৃত বললে নগদ অন্বয়ের ডেবিট দিকে, আর ব্যাংক জমা অতিরিক্ত বললে নগদ অন্বয়ের ক্রেডিট দিকে। ব্যাংক জমা অতিরিক্তকে আরেকটা নামে দিতে পারে ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক উদ্ধৃত ব্র্যাকেটে ক্রেডিট, পাওয়া যাবে? জি জি স্যার। চলো আমরা এবার পরবর্তী লেনদেনগুলো একটু পড়ি। 5 তারিখের লেনদেনটা পড়েন তো। স্বামীর নিকট থেকে 5% কারবার বাবদ 20,000 টাকার পণ্য। আচ্ছা, এখানে কত নগদ লেখা আছে? না, তাহলে এই না, ক্রয়টা কি নগদে না বাকিতে? বাকিতে। এটা কি আসবে? বাকিতে উম, এটা কি আসবে? না, না তাহলে আসবে এই না। লেনদেনটা নগদান বইতে আসবে না। আচ্ছা, এই লেনদেনটা একটু বিস্তারিত পড়ি। 20,000 টাকার পণ্য ক্রয় করছি শামীমের নিকট থেকে, 20,000 এর উপর কত পার্সেন্ট বার্তা? 5%। 5%। কি হবে? ক্রয় হিসাব ডেবিট। 1,000 টাকা। ক্রয় হিসাব ডেবিট কত? 20,000 টাকা। 19,000। 19,000, রাইট। কারণ 20,000 টাকা থেকে 5% কারবারি বার্তাটা বাদ দিব। তাহলে ক্রয় হিসাব ডেবিট 19,000, প্রদেয় হিসাব ব্র্যাকেটের শামিল ক্রেডিট 19,000। 5 তারিখের লেনদেন কমপ্লিট, বুঝছি? জি জি স্যার। স্যার। জি জি স্যার। স্যার। স্যার আপনাকে খ নম্বরে বলছে যে সমস্ত লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না সেগুলোর জাবেদা দাও, সেগুলো জাবেদা দিলাম, গেল এটা। তারপর এটা দেখেন তো 12 তারিখ, শাশুড়ির সাফির নিকট পণ্য বিক্রয় 32,000 টাকা। তাহলে পণ্য বিক্রি করছি 32,000 টাকা। তাহলে বলেন তো এখানে কি হবে? বিক্রয় হিসাব ক্রেডিট কয় টাকা? 32,000। 32,000। আচ্ছা, বলছে যার মধ্যে 12,000 টাকা নগদ পাওয়া গেল, যার নগদ পাইছি নগদান হিসাব ডেবিট। আচ্ছা, বাকি আছে আর কত? 20,000। 20,000। বলছে অবশিষ্ট অর্থের জন্য একটি নোটের স্বীকৃতি পাওয়া গেল। তাহলে আমরা বলতে পারি না প্রাপ্য নোট ডেবিট 20,000? বলতে পারি? Yes স্যার। আমরা যখন নোটের স্বীকৃতি পাই তখন সেটার নাম প্রাপ্য নোট, আর আমরা যখন নোটের স্বীকৃতি দেই তখন সেটার নাম প্রদেয় নোট। তাহলে এখানে জাবেদাটা কি দাঁড়াচ্ছে? নগদ ডেবিট 12,000, প্রাপ্য নোট ডেবিট 20,000, বিক্রয় ক্রেডিট 32,000। তো আপনারা তো খ নাম্বারে বলছেন নগদান বই আসবে না এই লেনদেন গুলো জাবেদা দিতে। আচ্ছা, এখানে 12,000 আসবে না, না 20,000 আসবে না? 20,000। 20,000 আসবে না। 20,000 টাকার লেনদেনটা নগদান বইতে আসবে না। তাহলে আমরা জাবেদা দিব প্রাপ্য নোট ডেবিট, বিক্রয় ক্রেডিট। টাকা কত বসবে? 20,000 টাকা। 20,000, রাইট। ওকে। শাকিলের কাছ থেকে 8,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 7,500 টাকা পাওয়া গেল। এই পূর্ণ নিষ্পত্তি দেখলেই বুঝবেন এটা বাট্টা। এটা কি? বার্তা। বাট্টা। আপনি কারো কাছে 8,000 টাকা পান, সে আপনার হাতে 7,500 টাকা ধরাই দিয়ে বললো যে ভাই আমি আর টাকা দিতে পারবো না। তার মানে ওর কাছে কি আপনি চাইলেও আর টাকা পাবেন? না, না, ও যে টাকাটা আপনাকে দিবে না বলছে, 7,500 হাতে দিছে, কত দেয় নাই? 500। ওই 500 টাকা নাম্বারটা 500 টাকা পাট্টা না? 500 টাকা নগদ বাট্টা। কোন বাট্টা? নগদ। নগদ বাট্টা। আচ্ছা, এখন আপনি টাকা পাইছেন না দিছেন? টাকা পাইছেন না দিছেন? পাইছি। পাইছেন। পাইছি। টাকা পাইলে প্রদত্ত বার্তা। টাকা পাওয়ার সময় কোন বার্তা? প্রদত্ত বার্তা। প্রদত্ত বার্তা। দেওয়ার সময় প্রাপ্ত বার্তা। প্রাপ্ত বার্তা। আমরা বলতে পারি নগদ টাকা পাইছি 7,500, বার্তা 500, টোটাল আমরা শাকিলের কাছে পাইতাম 8,000 টাকা। আচ্ছা, এটা নগদ আমরা আচ্ছা, তাহলে এটার জন্য আলাদা করে যাবে দেওয়ার দরকার নেই। ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন 6,500, বলেন যাবে নাকি? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ভেরি গুড, নগদ ডেবিট, ব্যাংক ক্রেডিট। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। আচ্ছা, ব্যক্তিগত প্রয়োজনে কোথেকে উত্তোলন করছেন? ব্যাংক ব্যাংক। থেকে। বলেন যাবে নাকি? উত্তোলন ডেবিট, ব্যাংক। উত্তোলন ডেবিট, ব্যাংকে। ব্যাংক ব্যাংক ক্রেডিট। ক্রেডিট। 2,000। ওকে। এবার 25 তারিখ কি বলছে? মহসিনের নিকট বিক্রয় 12,000 টাকা। নগদ বাকি কিছু বলছে? না স্যার। অন্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নগদ বাকি উল্লেখ না করলে এটা বাকিতে। বাদ দিতাম। অন্য ক্রয় অন্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নগদ বাকি উল্লেখ না করলে এটা কি হবে? স্যার বুঝি না, আবার বল। অন্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নগদ হুম। বাকি উল্লেখ না করলে এটা কিসে হবে? বাকিতে। কিসে হবে? বাকিতে। তহসিলের নিকট পণ্য বিক্রয় 12,000 টাকা। তাহলে আমরা জাবেদা বলতে পারি প্রাপ্য হিসাব ব্র্যাকেটে মহসিন ডেবিট 12,000, বিক্রয় হিসাব ক্রেডিট 12,000। 28 তারিখ কি বলছে?
আসবাবপত্রের উপর 1,500 টাকা অপচয় ধার্য করা হইবে। এটা কি? ব্যয়। বলেন। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত পুঞ্জয় হিসাব পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আচ্ছা, এখানে নগদ আছে? আসবে না। এটাও নগদ বইতে আসবে না। জীবন বীমার প্রিমিয়াম, বলেন তো এই জিনিসটা কি? জানি না। উত্তোলন। উত্তোলন। আয়কর, জীবন বীমা এগুলোকে একসাথে উত্তোলন বলবেন অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের ক্ষেত্রে। তাহলে জীবন বীমার প্রিমিয়াম প্রদান, মালিকের জন্য আপনি আসলে বীমার টাকা দিচ্ছেন, তো মালিকের ব্যক্তিগত সকল খরচকে উত্তোলন বলে। তাহলে উত্তোলন ডেবিট, নগদ ক্রেডিট 7,000। নগদ। হ্যাঁ। আচ্ছা, মনে হচ্ছে শামীমকে পূর্ণ নিষ্পত্তিতে 18,500 টাকা পরিশোধ করালো। আরে ভাই, শামীম কোত্থেকে আসলো? এই যে শামীম এখান থেকে আসলো। 20,000 এখানে আমাদের কাছে কত পাবে মনে আছে? 19,000 হ্যাঁ। টাকা 19,000। 20,000 টাকা। 19,000 টাকা 20,000 না, কত হাজার? 19,000 টাকা 19,000 এর মধ্যে আপনারা দিচ্ছেন কত? 18,500 তাহলে আমরা বলতে পারি প্রদেয় হিসাব ডেবিট 19,000, নগদ ক্রেডিট 18,500, বাট্টা ক্রেডিট বা প্রাপ্ত বাট্টা ক্রেডিট 500। বুঝছি? জি স্যার। জি স্যার। 31 তারিখের লেনদেন আমরা নগদ বইতে এখন চেক করবো। আমরা বিষয়টা একটু দেখি। ওখানে গিয়ে একটা লেনদেন, লেনদেনগুলো আপনাদের সামনে আছে না স্যার? হ্যাঁ স্যার বইতে অথবা পিডিএফ থেকে বের করেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ এ আছে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ খুঁজে পাচ্ছেন না, মিডিয়াতে গিয়ে চেক করেন, ওখানে পাবেন। স্যার বইয়ে বই 102 তো আছে, যেখানে অনেকে বাইরের স্টুডেন্ট আছেন, অনেকে তারা হোয়াটসঅ্যাপ এর পিডিএফটা চেক করবে, যারা বাইরে আছে। আমাদেরও কিছু পণ্ডিত আছে, এগুলাও এক ধরনের বাইরের স্টুডেন্ট, পণ্ডিতের জন্য। আসেন আমরা একটু দেখি। তাহলে 1 তারিখের লেনদেন ব্যালেন্স, এটা কি বুঝতে পারছিলাম? স্যার আচ্ছা, যদি বলে ব্যবসায় শুরু করা হলো, তাহলে এখানে কি লিখবেন? ব্যালেন্স বিডি, মূলধন লিখবো। মূলধন হিসাব। মনে রাখবেন, মানে ব্যাংক জমাতিরিক্ত নিয়ে ব্যবসা শুরু করা যায় না। তো যখন বলবে ব্যবসা শুরু করা হলো, তখন নিশ্চয়ই ব্যাংক জমাতিরিক্ত দিবে না, তার মানে তখন ক্রেডিট দিকে মূলধন আর আসবে না। মূলধন কথাটা আচ্ছা, আসলে কোন দিকে আছে? শুধু ডেবিটে। ডেবিট দিকে। একটা কথা মনে রাখবেন, এই ব্যালেন্স বিডি কথাটা একটা জায়গাতে আসতে পারে না। কোন জায়গাতে বলতে পারবেন? না। ব্যালেন্স বিডি কথাটা সাধারণত বিশেষ জাবেদে আসে না। তার নগদ অঙ্কিত এক প্রকার বিশেষ জাবেদা। নগদ অঙ্কের সনাতন পদ্ধতিতে ব্যালেন্স বিডি আসে, কিন্তু নগদ অঙ্কের যে আধুনিক পদ্ধতি, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, সেখানে ব্যালেন্স বিডি কথাটা আনা যায় না। না। অর্থাৎ একটু যে উদ্দীপক দিচ্ছে, উদ্দীপক থেকে যদি আমাকে নগদ প্রাপ্তি জাবেদা, প্রদান জাবেদা করতে বলে, তাহলে ব্যালেন্স বিডিটা এই লাইনটা আসবেই না। কোন ধরনের প্রারম্ভিক উদ্বৃত্ত নগদ প্রাপ্তি জাবেদা, প্রদান জাবেদায় আসে না। বুঝতে পারছি? জি স্যার আচ্ছা, এবার আমাদের এরপরে প্রশ্নে যান। প্রশ্নে বলছে 12 তারিখ, কারণ 5 তারিখে লেনদেন আমরা বলছি আসবে না। 12 তারিখে সাফল্যের নিকট পণ্য বিক্রয় 32,000 টাকা, যার মধ্যে 12,000 টাকা নগদ পাওয়া গেল। নগদ যেহেতু পাইছি, নগদ আমাদের কোন দিকে বসবে? ডেবিটে। ডেবিট দিকে। এই লিখলাম ডেবিট দিকে 12,000 টাকা। নগদের ঘরে 12,000 টাকা লিখবো, নামটা লিখবো বিবরণের ঘরে, নাম হবে উল্টা খতিয়ানের মতো। তাহলে নগদ টাকা পাইছি, নগদের ঘরে টাকা লিখে ফেলছি, নাম লিখছি, কি বাবদ পাইছি? বিক্রয় বাবদ। বিক্রয়। 12 তারিখ শেষ। এবং হচ্ছে 18 তারিখ শাকিলের কাছ থেকে 8,000 টাকার পণ্য নিষ্পত্তিতে 7,500 টাকা পাওয়া গেল। তাহলে শাকিলের কাছ থেকে পাইছি কত? 7,500। পাওয়ার কথা 8,000, তাহলে পাই নাই কত? 500। যা পাই নাই তা বাট্টা করে বসবে। বুঝছি? জি স্যার এখানে আমার এখানে জায়গা কম, এই জন্য আমি লিখছি শাকিল হিসাব। আপনার এখানে যদি জায়গা বেশি থাকে, আপনি লিখবেন প্রাপ্য হিসাব ব্র্যাকেটে শাকিল। 20 তারিখ ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন 6,500। এখানে দুইটা লেনদেন আছে একসাথে, আমরা একটা একটা করে সলভ করি। ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উত্তোলন করলে নগদ টাকা বাড়বে, নগদান হিসাব ডেবিট। তাহলে নগদের ডেবিট ঘরে 6,500, ব্যাংকের ক্রেডিট ঘরে 6,500। বুঝছি? যখন আমি নগদের ঘরে লিখবো, নাম লিখবো ব্যাংক। যখন আমি ব্যাংকের ঘরে লিখবো, নাম লিখবো নগদ। যেহেতু এই লেনদেনটা দুই পাশে বসছে, এই জন্য খতিয়ান পৃষ্ঠার ঘরে লিখে দিবেন সি। সি মানে কন্ট্রোল এন্ট্রি। বুঝছি? জি স্যার এই স্যার। তারপরে আসেন, তাহলে 20 তারিখের লেনদেন কমপ্লিট। এবার হচ্ছে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন। তো ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন হলে আমরা জানি উত্তোলন ডেবিট, ব্যাংক ক্রেডিট। তাহলে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করছি, ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে, নাম হবে উত্তোলন। 25 তারিখ আসবে না,
28 তারিখ আসবে না, 29 তারিখ বলছে জীবন বীমার প্রিমিয়াম প্রদান। আমরা একটু পড়ে আসছি জীবন বীমার প্রিমিয়াম বলতে উত্তোলনকে বোঝায়। তাহলে উত্তোলন ডেবিট, নগদ ক্রেডিট। নগদের ক্রেডিট ঘরে টাকাটা লিখবো, নাম লিখবো উত্তোলন। 30 তারিখ শামীমকে পূর্ণ নিষ্পত্তিতে 18,500 টাকা পরিশোধ করুন। শামীম আমাদের কাছে 19,000 টাকা পাবে। তাহলে শামীমকে পরিশোধ করছে এই জন্য ক্রেডিট দিকে, যা পরিশোধ করবেন যত খরচ করবেন এটা ক্রেডিট দিকে, যা পাবেন যত প্রাপ্তি সব ডেবিট দিকে নগদান বইয়ের ক্ষেত্রে। অনেকে বলে স্যার খরচ তো ডেবিট, তাহলে খরচ কেন ক্রেডিট দিকে বসলো? স্যার খরচ ক্রেডিট দিকে বসে, খরচের জন্য যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা ক্রেডিট দিকে বসতেছে। খেয়াল করেন এবার। তাহলে শামীমকে আমরা পূর্ণ নিষ্পত্তিতে কত দিছি বলেন? 19,000 টাকা দেওয়ার কথা, পূর্ণ নিষ্পত্তিতে আমরা দিছি কত? 18,500। তাহলে নগদ কমছে 18,500, দিনে কত? 500। এই 500 টাকা আমাদের জন্য বার্তা। তাহলে শামীম হিসাব অথবা প্রদীপ হিসাব। স্যার 30 তারিখ পর্যন্ত আমাদের কোনো প্রবলেম আছে কিনা বলেন? 1 থেকে 30 তারিখ আমরা যে লেনদেনগুলো নগদের মধ্যে লিখলাম, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন আছে? স্যার নগদান বই কোন কোন লেনদেন গুলো আসবে না? যে লেনদেনগুলো অনগদ, যে লেনদেনগুলোর সাথে নগদ বা ব্যাংকের কোনো সম্পর্ক নেই, সেই লেনদেনগুলা, যেমন ধারে লেনদেন, যেমন অনগদ লেনদেন। আমি একটু বলে আসলাম মহসিনের নিকট বিক্রয়, শামীমের নিকট থেকে ক্রয়, আসবাবপত্রের অবচয়, এই লেনদেনগুলো নগদের মধ্যে আসবে না। বুঝছি? জি স্যার বুঝছি। এবার আসেন পরবর্তী প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু ক নাম্বার আসতে পারে যে নগদের মধ্যে কারা আসবে না, এই প্রশ্নটা। আচ্ছা এবার আসেন আমরা 31 তারিখের লেনদেন নিয়ে একটু কথা বলি। তার আগে আমি কিছু জিনিস মুছে দিই। আচ্ছা 31 তারিখের লেনদেন একটু পড়েন তো আপনারা। নগদ নগদ দশ উদ্বৃত্ত হাজার দশ টাকা হাজার হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া। নগদ উদ্বৃত্ত যাদের কাছে এই মুহূর্তে স্বীকৃতি নাই আর কি, তারা দেখেন নগদ উদ্বৃত্ত 10,000 টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। আচ্ছা এখানে কোন উদ্বৃত্তের কথা বলছে? নগদ উদ্বৃত্ত এক নগদ তারিখের উদ্বৃত্ত। উদ্বৃত্তটা। নগদ উদ্বৃত্তের কথা বলছে। আপনাকে অনেক সময় চালাকি করে বলতে পারে ব্যাংক উদ্বৃত্ত। ভাই এখানে যে উদ্বৃত্তের কথাই বলুক, যে কোনো একটা উদ্বৃত্তের কথা বলবে নিশ্চিত, হয়তো বলবে নগদ উদ্বৃত্ত, হয়তো বলবে ব্যাংক উদ্বৃত্ত। যার কথা বলবে আপনি ক্রেডিট পাশে তার ঘরে চলে যাবেন। যার কথা বলবে আপনি ক্রেডিট পাশে কি করবেন? তারপরে তার ঘরে চলে যাবেন। কিন্তু তার ঘরে যাওয়ার আগে আপনি একটা কাজ করবেন, আপনি ক্রেডিট দিকে 2টা লাইন লিখে ফেলবেন। কয়টা লাইন? 2টা। কয়টা লাইন? দুইটা লাইন। মার্চ মাসের শেষ তারিখ হচ্ছে 31 তারিখ। 31 তারিখে আপনি এরকম 2টা লাইন লিখবেন। একটা লিখবেন ব্যালেন্স শিট আর একটা খালি রাখবেন। আরেকটা কি রাখবেন? খালি রাখবো। এখানে ব্যাংক লিখবেন না, জাস্ট তারিখটা লিখবেন। 31 তারিখ কথাটা 2বার লিখবেন। ডেবিট দিকে 31 তারিখ কথাটা একবার লিখবেন। একটু বুঝি। আপনাকে লাস্টে যদি বলে নগদ উদ্বৃত্ত বা ব্যাংক উদ্বৃত্ত এত টাকা রাখো, বা এত টাকা রেখে ব্যাংকে জমা দাও, অথবা এত টাকা রেখে ব্যাংক থেকে টাকা উত্তোলন করো, এই টাইপের একটা লেনদেন আপনাকে বলবে। না বললে তো ভালো, অনেক সময় এটা বলে। এইচএসসি পরীক্ষার নগদ বেড়ে এই জন্যই ভেজাল লাগে। 9-10 এর সাথে এইচএসসি পরীক্ষার পার্থক্য এটাই। তো এরকম যদি কোনো লাইন থাকে আপনি কি করবেন? ক্রেডিট দিকে যাবেন, মাসের শেষ তারিখটা কয়বার লিখবেন? দুইবার। 2বার। 2বার। লাস্টে লিখবেন ব্যালেন্স সিডি, এই তারিখটা আবার ডেবিট দিকে একবার লিখে রাখবেন। পারবেন? জি স্যার। জি স্যার। কোন প্রশ্ন আছে এতটুকুতে? না স্যার। এবার আপনি কি করবেন? আপনি দিবেন কোন উদ্বৃত্তের কথা বলছে বলেন তো? ব্যাংক উদ্বৃত্ত। আরে নগদ বলছিলেন তো লিখিত দিবেন নগদ না। উদ্বৃত্ত। বলছেন নগদ উদ্বৃত্ত কত টাকা রাখতে? 10,000। 10,000 10,000। টাকা। 10,000। যেই উদ্বৃত্তের কথা বলবে আপনি ওই ঘরে যাবেন। আমাকে বলছেন নগদ উদ্বৃত্তের জন্য আমি নগদের ঘরে যাব। আমি নগদের ঘরে গিয়ে দেখেন যা লিখতে হবে তা লিখে দিছি। এটা বুঝছেন কিনা দেখেন তো একটু। যেই উদ্বৃত্তের কথা বলবে আমি ওই ঘরে যাব, গিয়ে ওই ঘরে ব্যালেন্স সিডি বরাবর ওই টাকাটা লিখে দিব। অর্থাৎ ওরাই বলছে ব্যালেন্স সিডি বা উদ্বৃত্ত কত হবে? 10,000। আচ্ছা ওরা যদি বলতো নগদ উদ্বৃত্তের সম্পূর্ণ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, তার মানে তখন নগদের কোনো উদ্বৃত্ত কি থাকবে? না। না তখন স্যার। 10,000 জায়গায় শূন্য লিখবেন। কত লিখবেন? 0। শূন্য। মানে লিখবেন, কিছু একটা লিখবেন।
যদি বলে সব টাকা ব্যাংকে জমা দিয়ে দিয়েছে, তাহলে নগদে কোনো টাকা থাকবে না, অর্থাৎ উদ্বৃত্ত শূন্য হবে, শূন্য লিখে দিবেন। স্যার একটু বুঝছি? জি স্যার। আচ্ছা, এবার তাহলে কি বললাম, যে উদ্বৃত্তের কথা বলবে ওই উদ্বৃত্তের ঘরে গিয়ে যাবেন, ব্যালেন্স শিট বরাবর ওই টাকাটা লিখে ফেলবেন। লিখছি। এবার কি করব, এবার ওই কলামের ডেবিট ক্রেডিট যোগফল গুলো বের করব। আচ্ছা, ওই কলাম মানে নগদ কলাম, নগদ কলামের কাজটা আমরা আগে করব। তাহলে নগদের ডেবিট দিকের যোগফল কত? 61,000। এই টাকাটাই ক্রেডিট ঘরে লিখে দিব, পারবো? জি স্যার। ওরা যদি জি ব্যাংক স্যার। উদ্বৃত্তের কথা বলতো, আমরা কি নগদের ঘরে যোগফল বের করতাম? না স্যার। অর্থাৎ শেষ লাইনে যে উদ্বৃত্তের কথা বলবে ওই ঘরের যোগফল আগে বের করতে হবে। শেষ লাইনে যদি ব্যাংক উদ্বৃত্তের কথা বলতো, আমরা ব্যাংকের কলামের যোগফল আগে বের করতাম। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কোশ্চেন কে দেখেন, আমার দুই পাশে 61,000 টাকা আসলো। এবার আমরা কি করবো, আমরা জানি নগদান বইয়ের ডেবিট সরি ডেবিট দিকে যোগফল থেকে ক্রেডিট দিকে যোগফল বাদ দিতে হয়। তাহলে 61,000 থেকে আপনি এই দুইটা টাকা বাদ দেন তো, করেন ক্যালকুলেটর করেন। 61,000 থেকে 25,500 বাদ দেন। 25,500। শুনেন রে, ফিডাবো ধরে সঞ্জিদা, বলছি 61,000 থেকে শুধু এই দুইটা টাকা বাদ দিতে, 10,000 কে কত গেলেন বলছি? আচ্ছা স্যার। কত আছে? 35,500। তাহলে তার মানে আমার কাছে টাকা ছিল 61,000, সেখান থেকে আমি খরচ করছি 25,500, 8 থেকে 35,500, এটা বুঝছি? জি হুম। স্যার। এবার আসেন, তার মানে ব্যালেন্স শিট হওয়ার কথা কত? 35,500। 35,500, কিন্তু আমরা ব্যালেন্স শিটে কত লিখছি? 10,000। 10,000। কেন? ওরা বলছে ভাই আপনার কাছে তো 35,500 টাকা আছে, আপনি 10,000 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেন। এতক্ষণ আমরা জানতাম না বাকি টাকা কত, কিন্তু এখন আমরা জানি 35,500 থেকে 10,000 টাকা রেখে দিব, আর কত থাকবে? 25,500। এই 25,500 টাকাটা এখানে লিখে দিব, দেখেন বুঝছেন কিনা? বুঝছি? স্যার স্যার দশ একটু হাজার টাকা বলেন। দশ বলেন। হাজার টাকা রেখে বাকি টাকা কি বলছিলেন একটু বলেন তো। 10,000 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দাও, তো ব্যাংকে বাকি জমা টাকা দেবো। কত? তাহলে থাকার কথা টোটাল 35,500, তার থেকে যদি 10,000 সরাই ফেলি, আর থাকবে কত? 25,500। এই 25,500 টাকা 10,000 টাকার উপরে লিখে দিলাম, বুঝছি? জি স্যার। আচ্ছা, আমি কোন কলামে লিখছি 25,500 টাকাটা? কোন কলামে? নগদ। নগদ কলামে। বিবরণ করে লিখবেন ব্যাংক, বুঝছি? হুম। যদি জি জি স্যার। স্যার। 25,500 টাকা ব্যাংকের কলামে থাকতো, তাহলে বিবরণ করে কি লিখতাম বলেন? হুম, নগদান লিখতাম আর স্যার কি। কইছে। নগদে লিখতাম, রাইট। আচ্ছা, এবার ডেবিট দিক ক্রেডিট দিকের কাহিনী শেষ, এবার ডেবিট দিকে আসবো। এসে এখানে কোন কলামে ছিল? নগদ কলামে। নগদ কলাম। ডেবিট দিকে এসে উল্টা কলামে লিখবো, উল্টা। ওখানে যদি নগদ থাকে এখানে লিখবো ব্যাংক। এই যে দেখেন ব্যাংকের কলামে লিখছি 25,500, লিখছি ব্যাংকের কলামে, নাম লিখবো উল্টা, নগদান। বুঝছেন কিনা দেখেন স্যার, এই স্টেপটা বুঝছি? জি স্যার। জি স্যার। এই ঘরে আসবে, ওটার নাম নগদ। এই নগদ যেহেতু ক্রেডিট দিকে নগদের ঘরে, তাহলে ডেবিট দিকে কোন ঘরে আসবো? উল্টা। উল্টা ঘর কোনটা? ব্যাংক। ক্লিয়ার? আচ্ছা স্যার। বলেন। স্যার যেহেতু ব্যাংকে টাকাটা বেড়ে গেছে সেই হ্যাঁ, জন্য আমরা ডেবিট সাইডে ব্যাংক কলামে লিখছি। আর রাইট। যেহেতু নগদ নগদ টাকা আমাদের থেকে কমে গেছে সেই জন্য আমরা ক্রেডিট সাইডে নগদ টাকা লিখছি। এরকম চিন্তা করলে হবে না? ওরকমই চিন্তা করছি, কিন্তু পরীক্ষা এই চিন্তাটা মাথায় আসবে না, কারণ লাইনটা একটু প্যাচের লাইন। এই জন্য আমি এভাবে আগে বলছি, তারপরে আপনি বলবেন ও আচ্ছা এটা তখন রেডি হয়ে গেছে। মূল কথা হচ্ছে আমার কাছে 35,000 সামথিং টাকা আছে, বলছে 10,000 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দাও, তো ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক বাড়বে, নগদ কমবে। মূল কাহিনী এটাই, বুঝছি? জি স্যার। জি স্যার। এবার বাকি রইলো কোন কলাম? ব্যাংক কলাম। এবার নরমাল ব্যাংক কলামের ডেবিট দিকের যোগফল বের করেন, যেহেতু ডেবিট দিকটা বড়, এখান থেকে ক্রেডিট দিকের যোগফলটা বাদ দিলেই ব্যালেন্স সিডি পেয়ে যাবো। এই দেখেন, এটা স্বাভাবিকভাবে করুন, আগে যেভাবে করতেন এভাবেই। অর্থাৎ ব্যাংকের ডেবিট দিকের যোগফল 25,500, ক্রেডিট দিকের এগুলা বাদ দিলে আর থাকে কত? 12,000। কত টাকা? 12,000। বাট্টার ঘরের যোগফল যেভাবে আছে বসা দিবেন, বাট্টার ঘরের যোগফল নিয়ে কথা হচ্ছে, বাট্টাতে
সাধারণত সিঙ্গেল জেড টানতে হয়, তবে উভয় জেড টানলেও এটাতে সমস্যা নেই, অসুবিধা নেই এটাতে। বাট্টার ঘরে একক জেড বা উভয় জেড দুইটা টানা যায়, তবে বাট্টার ঘরে কোনো পার্থক্য বের হয় না। ডেবিট দিকের বাট্টাটা হচ্ছে প্রদত্ত বাট্টা, ক্রেডিট দিকের বাট্টা হচ্ছে প্রাপ্ত বাট্টা। যদি এখানে টাকাটা মিলে গেছে, এই টাকাটা মিলুক আর না মিলুক আপনার দরকার নেই, এটা একটা টাকা, এটা আরেকটা টাকা। ক্লিয়ার? জি স্যার। আর ব্যালেন্স সিডি এটাকে পরের মাসের 1 তারিখে, দেখেন ব্যালেন্স সিডি আসছে কোন দিকে? ক্রেডিট দিকে। তাহলে আপনি অপোজিট পাশে যাবেন, মানে ডেবিট দিকে। ডেবিট দিকে যোগফলের নিচে পরের মাসের 1 তারিখ লিখবেন। এটা যেহেতু মার্চ, পরের মাস হচ্ছে এপ্রিল, তাহলে এপ্রিলে 1 তারিখ এখানে ব্যালেন্স সিডি যা ছিল এখানে ব্যালেন্স বিডি তে তা লিখবেন। ক্লিয়ার? জি স্যার। এটাই 3 ঘর নগদান বই। কোনো কনফিউশন? স্যার বাট্টার ঘরটা কি সেম থাকতে হবে? বুঝি নাই। বাট্টার ঘরটা কি সেম বাট্টা থাকতে করে হবে? সাইজ আসতে পারে, আচ্ছা ধরেন কথার কথা, এখানে বাট্টা 500, এখানে ধরেন বাট্টা 400, সমস্যা নেই, দুটো এক না তো, দুটো দুই জিনিস। এটা প্রদত্ত বার্তা, এটা প্রাপ্ত বার্তা, দুটো একই রকম হলেও না ভিন্ন হলেও আমার কিচ্ছু যায় আসে না। ক্লিয়ার? তার বুঝছি। জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার, পরের পৃষ্ঠায় হ্যাঁ, এই সেম একটা মানে 2 ঘর নগদান বইয়ের ক্ষেত্রে ব্যাংক হিসাব 30 তারিখ কেন দিছে 19,800 একটু দেখেন। এটা 31 তারিখ হবে। এটা 31 তারিখ হবে না? ভুল আছে, জুলাই জি 31 স্যার। হবে। আপনাদের বইয়ের পেজ নাম্বার 104, আমিন ট্রেডার্স এর অঙ্কটা, ওখানে ব্যালেন্স শিটের আগের লাইন ব্যাংক হিসাব যেটা সমাধানে, এটা 31 তারিখ হবে। তারপর ডেবিট দিকে তো ব্যালেন্স শিট আসার কোনো সম্ভাবনা নাই মনে হয় কিসের এই এদিকে? নগদান বই। হ্যাঁ। কেন তার সম্ভাবনা মানে নেই? আসতে উল্টা পারে, দিকে। স্বাভাবিক, আসতে পারে, অসুবিধা নেই তো। ওর প্রশ্নটা ছিল ভালো প্রশ্ন। প্রশ্ন হচ্ছে স্যার এই ব্যালেন্স সিডি কথাটা কি ডেবিট দিকে আসতে পারে? পারে। কখন? যখন ব্যাংকের ক্রেডিট ঘর বড়, ডেবিট ঘর ছোট হবে। বুঝছি? দেখেন ব্যালেন্স সিডি কোন দিকে আসবে আমরা জানি না, সাধারণত নগদ আর ব্যাংকের ক্ষেত্রে ক্রেডিট দিকে আসে, কিন্তু ডেবিট দিকে আসতে পারে। আপনি বুঝবেন কেমনে? আপনি দিবেন নগদের কোন ঘর বড়, ডেবিট ঘর না ক্রেডিট ঘর। যদি ক্রেডিট ঘর বড় থাকে তাহলে ব্যালেন্স সিডি আসবে ডেবিট দিকে, আর যদি ডেবিট ঘর বড় হয় তাহলে ব্যালেন্স সিডি হবে ক্রেডিট দিকে। বুঝছি? আচ্ছা স্যার, ডেবিট দিকে যদি ব্যালেন্স শিট আসে এর পরের মাসের 1 তারিখ আমরা কি ক্রেডিট সাইডে লিখবো টাকাটা? উল্টা। আচ্ছা আচ্ছা, ঠিক আমি তো আছে। এই জন্য বলছি উল্টা পাশে, আমি কিন্তু বলিনি ডেবিট পাশে, বলছি উল্টা পাশে ব্যালেন্স বিল লিখতে হবে। জি স্যার। আর কোনো প্রশ্ন কারো? নগদ ক্রেডিট কেমনে হবে? হ্যাঁ হ্যাঁ, নগদান হিসাবের ক্রেডিট উদ্ধৃত কেমনে হবে? প্রথম কথা হচ্ছে নগদান হিসেবে, নগদান বইয়ের নগদ কলামে কি ক্রেডিট উদ্ধৃত হয়? উত্তর হচ্ছে না, হয় না, হয় না। একটা বোর্ডে সম্ভবত 2015 বা 16 সালের একটা বোর্ড পরীক্ষার প্রশ্নে হয়েছিল। আচ্ছা কেন? আচ্ছা আমরা কি নিজে থেকে নগদান বই করতে পারি, না পরীক্ষা উদ্দীপক থেকে করতে হয়? উদ্দীপক উদ্দীপকে থেকে। ধরেন প্রাপ্তি থেকে প্রদানের পরিমাণ বেশি, আপনি কি চাইলেও এটা ডেবিট উদ্ধৃত করতে পারবেন? বুঝছি? একটা বোর্ড প্রশ্নের ঘটনা ঘটছিল। পরীক্ষার হলে আমাদের এত কিছু দরকার না, আমাদের কথা হচ্ছে আমরা অঙ্ক করব, উদ্বৃত্ত ডেবিট দিকে আসুক ক্রেডিট দিকে আসুক, আমাদের কি নর্মালি নগদের ডেবিট উদ্বৃত্ত হয়, মানে নগদের ডেবিট কলাম বড় হয় ক্রেডিট কলাম ছোট হয়, স্বাভাবিক। কিন্তু একটা বোর্ড প্রশ্ন আছে যেখানে নগদের ক্রেডিট পাস বড় হয়েছিল, ডেবিট পাস ছোট হয়েছিল। বুঝছি? স্যার এই 31 তারিখের অঙ্কর মতন কি অন্য একটা লাইন আসতে পারে, যেমন ব্যাংকে 10,000 রেখে বাকি টাকা নগদ হতে পারে, সূত্র? বাকি টাকা উত্তোলন করা হলো বলবে, একই নিয়মটা সেম, কারণ নগদের পরিবর্তে আপনি ব্যাংকের ঘর দিয়ে কাজ করবেন। আচ্ছা স্যার, আরেকটা জিনিস স্যার, ধরেন যে ডেবিট সাইডে যদি এখানে তো ধরেন নগদ 61,000 টাকা ছিল, কিন্তু যদি 10,000 টাকার কম থাকতো তখন কি করতাম? পসিবল না, তখন এই লাইনটা দিত না, ওরা জানে টাকাটা বেশি আছে। এই লাইনটা তখনই দেয় যখন ওটা কনফার্ম থাকে। তারপর আর কোনো প্রশ্ন আছে এখান থেকে? এটা তো স্যার রোটেট মোডে করবো না? হ্যাঁ, এটাতে ওই ল্যান্ডস্কেপ মোডে করবেন, এই যে এভাবে, এইভাবে ধরবেন খাতাটাকে, ধরে তারপর করবেন। ঠিক আছে? জি স্যার। জি ওকে। তাহলে আমরা 3 ঘর নগদান বই আশা করি পারবো ইনশাল্লাহ। স্যার এখান থেকে জাস্ট বার্তাটাকে যদি কেটে দিই তাহলে এটা কয় ঘরা? 2 2 ঘর। ঘর। 2 ঘর নগদান বই, তাহলে 2 ঘর আর 3 ঘরের আলোচনা শেষ।
2 ঘর আর 3 ঘরের আলোচনা শেষ।